আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ভোট পেয়েছেন 11,787 ভোট। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক ও আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার এবং এজিএস পদে শিবিরের SM সালমান সাব্বির। সকাল 8:30টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি পদে পরাজিত প্রার্থী ছাত্রদলের নুরুদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার 11,585 ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,767 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের সালমান সাব্বির 6,971 ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের জাহিন বিশ্বাস এশা পান 6,091 ভোট। রাকসু নির্বাচনে প্রায় 29,000 শিক্ষার্থীর মধ্যে ভোট দেন 69.83%। বিকাল 5টার মধ্যে ভোট গণনা শুরুর কথা থাকলেও সময় মতো তা শুরু করতে পারেনি প্রশাসন। এর আগে বৃহস্পতিবার সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে আঙ্গুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ছিল তাদের। 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। দর্শক, রাকসু নির্বাচনের খবর সংগ্রহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। যুক্ত হচ্ছে তার সঙ্গে। আদিত্য, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা তো হয়ে গেছে, বিজয়ী প্রার্থীদের প্রতিক্রিয়া সহ সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সোনিয়া, আপনি জানেন যে গতকালকে প্রায় 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4টা সেই নির্বাচন শেষের পরে রাত 8টা থেকে ফলাফল ঘোষণা শুরু হয় এবং আজকে সকাল 8:30টা থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে 1 ঘন্টা ব্যাপী। এবং এই ফলাফল নিশ্চয়ই আপনি এতক্ষণ জেনে গেছেন। তো এই ফলাফলের পরে আমি ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই যে সাফল্য বা তাদের যে জয়, এটা শিক্ষার্থীদের জয় এবং তাদের সাথে করে নিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো আছে ইশতেহার এবং ইশতেহারের বাইরে যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো তারা পালন করবে। এছাড়া আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার সে জিএস নির্বাচিত হয়েছে। তার সাথে আমরা কথা বলেছি। সে যেটি বলেছে যে শুধু তার নির্বাচনী ইশতেহার নয় এবং অন্যান্য যারা বিজয়ী প্রার্থী হয়েছেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেগুলো দাবির প্রেক্ষিতে তারা একসাথে সব কাজ করবেন। এবং যেহেতু ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় হয়েছে, তাদের সাথে তারা কাজ করার কোনো সমস্যা হবে কিনা এই ধরনের একটা প্রশ্ন ছিল। তিনি বলেছেন যেহেতু সকল শিক্ষার্থী ছাত্র শিবিরের প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করেছে এবং তাকেও করেছে সেই একই শিক্ষার্থীরা, সে কারণে শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া এক হওয়ার কারণে তাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। তো আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে মোট 23টি পদে 20টিতেই ছাত্র শিবিরের প্যানেলে জয়লাভ করেছে। শুধুমাত্র একটি প্যানেল ছাত্রদলের প্যানেল থেকে এসছে ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, যিনি জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য ছিলেন। এছাড়া বিজ্ঞান সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর সর্বশেষ সংবাদ। আদিত্য, ধন্যবাদ আপনাকে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতার মধ্যে হতে যাচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে সনদ স্বাক্ষর করা হবে। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে। দেশের প্রত্যেক নাগরিককে এই ঐতিহাসিক মুহূর্তের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এক বার্তায় তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন সময় একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার। বিএনপি ও জামায়াত অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়েছে, তবে এনসিপি যাবে না বলে এরই মধ্যে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। প্রত্যাশা পূরণ না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সিপিবিও। প্রায় 17 ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ টেক্সটাইল ও জিহং কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে আগুনের কারণ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে পেপজা। সকাল 7টা 25 মিনিটে ফায়ার সার্ভিসের
25টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবিও। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে দীর্ঘ সময় আগুন জ্বলায় 8তলা কারখানাটি পুরো ভস্মীভূত হয়ে গেছে, ধসে গেছে ভবনটির ছাদ। যে কোনো সময় ভস্মীভূত ভবনটির বাকি অংশ ধসে পড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুনের সূত্রপাত, ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারখানা দুটিতে ক্যাপ, মেডিকেল গাউন তৈরি হতো। রাসায়নিক থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। জমে উঠেছে রংপুর বিভাগের সবচেয়ে বড় কলার বাজার দিনাজপুরের 10 মাইল কলার বাজার। এ জেলা সহ আশেপাশের কয়েকটি জেলার কলার এই বাজারে দৈনিক বেচাকেনা হয় গড়ে 50 লাখ টাকার। এদিকে এবার কলার ভালো দাম পাচ্ছে কৃষকরা, তবে পরিবহন খরচ পড়ছে বেশি। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাহারোলের 10 মাইলে বিক্রির জন্য আনা হয় দিনাজপুর সহ আশপাশের জেলার কলা। সেখান থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বাদামতলী, যশোর, বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে এখানকার কলা। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাসে জমে বাজারটি। এই বাজার থেকেই কমপক্ষে 10 ট্রাক কলা দৈনিক যায় দেশের বিভিন্ন জায়গায়। প্রতিদিন ভোর থেকে কলা বেচাকেনা শুরু হয়ে চলে সকাল 9টায়। বেচাকেনা ভালো হওয়ায় খুশি কৃষকরা। একটা ছড়ি বিক্রি হয় 700 টাকা, 800 টাকা, 600 টাকা, নিম্নে 500 টাকা। এর নিচে বিক্রি নাই। আল্লাহ দিলে কৃষকের পয়সা ভালো আছে। 1 কোটি টাকার মতো বেচা কিনা হয়, আরো বেশি হওয়া পারে। এদিকে এবার কলার দাম অনেক বেশি বলে অভিযোগ ব্যাপারীদের। পরিবহন খরচও বেশি। কীটনাশক সার বিশেষ সম্পূর্ণ দাম বেশি। একটা কামড়া 700 টাকা। কৃষকের পোষানো তো দিনাজপুর জেলায় এবার 1300 হেক্টর জমিতে সবরি, সাগর ও স্থানীয় বিভিন্ন জাতের বেশ কিছু কলা চাষ হয়েছে। সরাসরি বাগান থেকেও ট্রাকে কলা লোড করে নিয়ে যাচ্ছেন পাইকারদের অনেকে। বাংলাভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলের সহযোগীদের বিরুদ্ধে গাজায় চলমান ধরপাকড় আর হত্যা অবিলম্বে বন্ধ না হলে হামাস বিরোধী অভিযানে সমর্থনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে গাজায় ত্রাণ প্রবেশের বাধাদান অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরের পর হামাস যোদ্ধারা যুদ্ধবিধ্বস্ত নগরীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি ধরপাকড় শুরু করে। ইসরায়েলের তথ্য পাচারকারী অভিযোগে একাধিক ফিলিস্তিনিকে জনসম্মুখে গুলি করে হত্যাও করা হয়। এমন পরিস্থিতিতে হামাস আর ইসরায়েল বিরোধী তৎপরতার তথ্যদাতাদের সুরক্ষা নিশ্চিতে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, চুক্তির শর্ত ভঙ্গ করে হত্যাকাণ্ড না থামালে হামাস সদস্যদের মেরে ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। বিভিন্ন সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে হামাসের অভিযানে বিশৃঙ্খল পরিস্থিতিতে নতুন ঘোষণা দিয়েছে গাজার স্বরাষ্ট্র বিভাগ। বলা হয়েছে, যেসব গ্যাং সদস্য ইসরায়েলের সহযোগী হিসেবে কাজ করেনি তারা সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। গাজার স্থানীয় গ্যাং ও আইএস মতাদর্শীদের কাছ থেকে অর্থের বিনিময়ে সহায়তা নেয়ার তথ্য গত জুনে ফাঁস করে ইসরায়েল। এদিকে চুক্তি শর্ত ভঙ্গ করে গত সোমবার থেকে ইসরায়েলি বাহিনীর অবরোধে থাকা রাফা সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গাজায় প্রবেশ করা মানবিক সহায়তাবাহী ট্রাক অবাধে চলাচলে বাধা দিয়ে ত্রাণ সরবরাহের ঘাটতির অপচেষ্টা জারি রেখেছে ইসরায়েল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।